আচ্ছা, তোর বউ তো প্রতিদিন সকালবেলা স্কুলে বেরিয়ে যায়, তোর তো খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় না। কাল থেকে বরং তোর খাওয়া দাওয়ার সব কিছুর দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? না না মানে? না মানে ওই শিমুল আমার জন্য খাবার রেখে যায়, ওটাতে আমার যথেষ্ট। আচ্ছা, শিমুল তোর খাবার রেখে যায় তো ঠিক আছে, খুব ভালো কথা। ও তোর জন্য খাবার রেখে যায়, খুব ভালো কথা। কিন্তু তুই সেই খাবারটা খাচ্ছিস কিনা সেটা তো আমাদের দেখতে হবে না? প্রতীক্ষা, কাল থেকে বরং দাদার খাওয়ার সময় আমি আর তুমি দাদার পাশে বসে থাকবো, কেমন? তার কোনো দরকার নেই। মা তো আমার পাশে থাকে খাবার সময়, আমাকে খেতে দেয়। তোদের বসে থাকার কোনো দরকার নেই, আমরা সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে খাবো। টেবিল তো নিচে, আর তোর তো নিচে নামতে কষ্ট হয়। তাতে আমার কোনো কষ্ট হয় না। শোন দাদা, তুই না আমার হাত থেকে মানে তোকে খাইয়ে দাইয়ে সুস্থ করব, তোকে সুস্থ করে তবেই ছাড়বো আমি, বুঝতে পেরেছিস? শুধু আমাকে খাইয়ে দাইয়ে সুস্থ করতে চাস? হ্যাঁ, তোকে তো সুস্থ করতে চাই। দেখ, তুই সুস্থ হলে আমাদের বাড়িটা আবার আগের মতো আনন্দে ভরে উঠবে, তাই না? তারপর তোর এই অবস্থা, সেই জন্য তোকে দেখে মা কত কষ্ট পায় বলতো। দাদা, তোমার বউ তোমায় ঠকাচ্ছে, এটা বুঝতে পারছো না তুমি? এটার সম্পর্কে ধারণা কেন নেই বলো তো তোমার? আর তুমি হেরে যাচ্ছ কেন? এরকম একটা মেয়ের কাছে তুমি হেরে যাবে? ওই মেয়েটা তোমারই বাড়িতে থেকে তোমার চাকরি আত্মসাৎ করে তলায় তলায় শতদ্রুর সঙ্গে সম্পর্ক রাখছে, এমন একটা মেয়ের কাছে হেরে যাবে তুমি? যদি রেখেই থাকে তাতে কি আছে? আমার মতো মানুষের কাছ থেকে আর কি পাওয়ার আছে ওর? কি বলছিস তুই? তোর চাকরিটা করেও বেঁচে আছে, তোর চাকরিটা করেও খাচ্ছে, আর তুই বলছিস তোর মতো মানুষের থেকে ওর কিছু পাওয়ার নেই? একদম এসব কথা বলবি না, অধর্ম অধর্ম। হোক অধর্ম, অধর্মের তো কিছু নেই। ওর জীবন ও যেরকম ভাবে খুশি সেরকম বাঁচবে। তাছাড়া আমার জন্য তো করছে, আমি কেন এসব কথা ভাববো? করছে না দাদা, করছে না। ও তোকে মারার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি না। এত বিশ্বাস তোমার বউয়ের ওপরে? নিজের বউয়ের ওপরে এত বিশ্বাস তোমার দাদা, আর নিজের ভাইটাকে এতটুকু বিশ্বাস করতে পারছো না তুমি? কোথায় অবিশ্বাস কোথায় করলাম? হ্যাঁ, অবিশ্বাস করলি না তো? তাহলে তুই খেলি না কেন খাবারটা? ওটা তো অবিশ্বাসের জন্য খাইনি তা তো নয়, আমার খেতে ইচ্ছে করছিল না, তাই খাই। আচ্ছা ঠিক আছে, তুই কালকে কি খাবি বল, আমায় বল না। কেন, রোজ যা খাই তাই খাবো, বাড়িতে যা রান্না হয় তাই খাবো। না দেখ, প্রতিদিন তো এক খাবার খেতে ভালো লাগে না, তুই আমায় বল না কালকে কি খাবি। আচ্ছা, তুই একটু চাউমিন খাবি? না, আমার চাউমিন খাওয়া বারণ। তাহলে কি খাবি বল? মিষ্টি খাবি? মিষ্টি আমি খেতে পারি না, কোনোদিনই খেতে পারি না। মিষ্টি খেলে আমার গা গুলোয়। তাহলে তুই কি খাবি? তুই খাবিটা কি বল? বললাম তো, বাড়িতে যা হয়, যা রান্না হয় তাই খাবো। তুই আমাকে খাওয়ার জন্য এরকম বারবার জোর করছিস কেন বলতো? কি খাওয়াতে চাস আমাকে, ঠিক করে বলতো। অমৃত খাতে চাই তোকে। অমৃত মানে যেটা খেলে তোর শরীরটা আবার সুস্থ সুন্দর আগের মতো সুস্থ হয়ে উঠবি, অমৃত, সেই অমৃত খাওয়াতে চাই তোকে। অমৃত? উফ দাদা, তুমি কি এরও অন্যরকম মানে করছো নাকি? যাই হোক, এখন বরঞ্চ যাই, এগুলো সব তোলা হয়ে গেল, নিচে গিয়ে পরিষ্কার করি গিয়ে। চলো তো, ওনার বউয়ের আসার সময় হয়েছে, এলে আবার 7 রকমের কথা বলবে। বাবা, সে যদি আবার আমাদেরকে এ ঘরে দেখে নেয় তাহলে তো আবার 1000 রকমের কথা বলবে। যাকগে ছাড়ো, চলো যাই এখন এখান থেকে। তুমি বরং নিজে গিয়ে মাকে বলো, বুঝলে, যে আমরা ফল কেটে খাচ্ছিলাম, দাদাকে একটু ফলের রস দেওয়ার ইচ্ছে হলো, কিন্তু দাদা কিছুতেই খেতে চাইলো না। চলো তো। হ্যাঁ হ্যাঁ, চলো নিচে চলো, বলতে তো হবে। চলো, চলে এসো।
এসো এসো বলছি। ওরে বাবারে, আসছি আসছি। দেখো না জোর জবরদস্তি নিয়ে এলাম। ভালোই করেছো, আজকে যদি না আসতে না তোমার বাপের বাড়ি চলে যেত। বাড়ি থেকে নিয়ে এলাম তাই এলো, না হলে কি আসতো নাকি? আরে বাবা, বুঝছো না তোমরা, আমার তো একটা নতুন চাকরির জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, কি বলো? একটা জায়গায় কথা হয়েছে, ওই একটাই কথা হয়েছে, সেখানে কাগজপত্রগুলো জমা দিলাম, একটা ছোট ইন্টারভিউ মতো হলো। এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে গিয়ে একটা জিনিস বুঝলাম, মেয়েদের না প্রত্যেকটা মুহূর্তে চাকরির জন্য তৈরি থাকা উচিত। ঠিকই বলেছো। তা না হলে যেটা হয়, হঠাৎ করে যদি একদিন পায়ের তলার থেকে মাটি সরে যায়, মাথার ওপর থেকে ছাদটা সরে যায়, শূন্যে ভাষার মতো দশা হয়। इसलिए तो আমার ससुराल से जब বলেছিল কাম ছেড়ে দিতে, আমি তো ছাড়িনি। दिमाग खराब আছে जो ছেড়ে দেব। वैसे शिमूल, তুমি जो ये नया काम পেয়েছো না, इसमें আমরা बहुत खुश আছি। हाँ, वो गाना बजाना फंक्शन ये सब तो আমাদের ঠিকঠাকই ছিল, पर कब जाके क्लिक করতো, कब इनकम হতো क्या पता। ঠিকই, তার থেকে বরং এই চাকরিটা এটা পেয়েছিস ভালো হয়েছে। তবে দেখ, তোদের সবারই কিছু না কিছু হয়ে গেল চাকরি টাকরি, আমার তো এখনো। সুচরিতা দি, তুমি তো একটা বুটিক খুলেছো গো, একটা ভালো দোকান খুলেছো ভালো লোকেশনে। এই একটা কথা বলবে, বলছি ফান্ড কোথা থেকে পেলে গো? বলছিল না, ওই যে কেউ একজন হেল্প করেছে ফান্ড পেতে। আগের দিন বললাম না একজন হেল্প করেছে, না হলে কি আর করতে পারতাম? সত্যি তো, আজকালকার দিনে এরকম হেল্প করার লোক তো পাওয়াই যায় না, তাই না? हाँ, उस दिन जब আমি অফিস से वापस আসছিলাম, तभी तो দেখলাম कि एक बड़े से गाड़ी में তুমি যাচ্ছ और साथ में एक आदमी भी ছিল, पर अननोन ছিল না, इसलिए আমি আর ডাকিনি। ওই ভদ্রলোকই তো আমাকে হেল্প করছেন। ও, কে গো ওই ভদ্রলোক? তোমার চেনা কে? হ্যাঁ, চেনাই বলতে পারো। আমি আসলে বলিনি এতদিন, কারণ তুমিও তো অনেক রকম ঝামেলার মধ্যে ছিলে, তাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কে সেটা বলো। তোমার বাপের বাড়ির দিকের কোনো আত্মীয়? না না, বাপের বাড়ির কেউ আমাকে হেল্প করেনি। উনি ইন্দ্রর ছোটবেলার বন্ধু, একসঙ্গেই ওরা স্কুলে পড়াশুনো করেছে, তখন থেকেই আলাপ। ইন্দ্র যখন আমাকে প্রথম প্রপোজ করবে ভেবেছিল, তখন ওই ভদ্রলোককে দিয়েই বলে পাঠিয়েছিল। উনি অবশ্য অনেকদিন বিদেশে ছিলেন, আবার এই দেশে ফিরেছেন, এই এখন আবার নতুন করে দেখা হলো। তা ওই ভদ্রলোক কি করেন? ইঞ্জিনিয়ার। বললাম না তোদের, এতদিন উনি বিদেশে ছিলেন, এই দেশে ফিরেছেন, আবার হয়তো চলে যাবেন। আচ্ছা, উনি কি फिर से वापस চলে যাবেন? মনে হয়, আপাতত তো আছেন। और ये जो फंड আছে উনি দিয়েছেন, मतलब পুরা? না হলে কি আর আমি পারতাম একা, বল? তবে আজকে যখন এই কথাটা উঠলোই, তখন একটা কথা, দেখ তোরা আমার বন্ধু, আমার মনে হয় এই কথাটা তোদের খোলাখুলি জানানো দরকার আমার। কি কথা গো, বলো। আমি মনে হয় একটু একটু অনুমান করতে পারছি। তাহলেও আমার দিক থেকে তো একবার বলাটা উচিত, তাই না? কি অনুমান করতে পারছো বলো না। না, আমি নিজে কিছুই বলবো না, সুচরিতা দি আগে বলুক। আমার ভাবনাটা তো সুচরিতাদির সাথে নাও মিলতে পারে, বলো। বলো না। দেখ, ইন্দ্রর সঙ্গে তো অনেকদিনই আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। ও যখন আমাকে মেয়েকে প্রায় রাস্তায় দাঁড় করিয়ে চলে গেছিল, তখন থেকে সত্যি ওর সঙ্গে আর সেভাবে কোনো যোগাযোগ ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে ও মাঝে মধ্যে বাড়িতে আসতো, তাও ওর সঙ্গে সম্পর্কটা আমার একেবারেই নষ্ট হয়ে গেছিল। আর এই যে ভদ্রলোকের কথা বলছি, এনার নাম সঞ্জয় মজুমদার। অবশ্য ভদ্রলোক কেন বলছি, আমি তো সঞ্জয়দা বলেই ডাকতাম। ওনার জীবনেও না একটা ট্র্যাজেডি আছে জানিস। উনি যখন বিদেশে ছিলেন, তখন ওখানকারই একটি মেয়ের সঙ্গে ওনার আলাপ হয়, বিয়ে হয়, তারপর সেই বিয়েটা টেকেনি। সেটা অবশ্য অনেক দিন হয়ে গেছে, অনেক দিনই উনি একা, তাই জন্যই ভাবছিলেন যে এই দেশে এসে আবার সেটেল করবেন। সেজন্যই এসছেন আর কি এখানে, যে দেখতে এখানে এসে উনি থাকতে পারবেন কিনা। সেখান থেকে আবার দেখা, তারপর আর নতুন করে আলাপ, এটাই বলতে পারো। স্পেশাল আলাপ তো। তা বলতেই পারো। আলাপ তো আগেই ছিল, এখন এই অনেকদিন পর দেখা, কথা বলা, এই করতে করতে আলাপটা একটু স্পেশালি হয়ে গেছে।
তোদের বললাম না যে ওই সঞ্জয় দা ইন্দ্র ছোটবেলার বন্ধু ছিল। ইন্দ্র যখন প্রথম আমাকে প্রপোজ করেছিল ওই সঞ্জয় দাকে দিয়েই তো বলে পাঠিয়েছিল, আর সঞ্জয় দা এসেই আমাকে বলেছিল। পরে আমি জানতে পেরেছিলাম যে সঞ্জয় দাও আমাকে পছন্দ করতো, সেটা অবশ্য তখন আমি জানতাম না। যাই হোক, তারপর তো আমাদের বিয়ে হলো আর সঞ্জয় দা বিদেশ চলে গেল। আমাদের বিয়েতেও আসেনি জানিস, সেটা তো ইন্দ্র কিছুতেই মেনে নিতে পারেনি। একদম বুজুম ফ্রেন্ড, ওকে ছাড়া মানে ওর বিয়েতে সঞ্জয় দা আসবে না এটাও ভাবতেই পারেনি। ও জিজ্ঞেস করেছিল সঞ্জয় দাকে যে আসনি কেন, তখনই কিছু একটা কারণ দেখিয়ে ওকে শান্ত করেছিল। পরে আমি জানতে পারলাম যে সেই জন্যই চলে গেছিল, মানে সঞ্জয় দাও এটা মেনে নিতে পারেনি যে ও আর ইন্দ্র দুজনেই একটা মেয়েকে ভালোবাসে, আর এই আঘাতটা সহ্য করতে পারেনি, তাই বিদেশে চলে গেছিল। তারপর অবশ্য দু একবার কথা হয়েছে, দেশে যখন এসছে আমাদের জন্য অনেক গিফট টিফট নিয়ে এসছে। তারপর ধর দীর্ঘদিন আর যোগাযোগ নেই। তারপরও দেশে ফেরে নতুন করে আবার যোগাযোগটা হয়। ওর সম্পর্কটাও তো ভেঙে গেছে, ও তো একা। দেখ, দুজনেই আমরা একা, আমাদের দুজনেরই একটা অবলম্বন দরকার ছিল, সেইটা আমি ওর মধ্যে পেয়েছি। ও দেশে ফিরেই তো আগে ইন্দ্রর বাড়িতে গেল খোঁজ নিতে, আর ওখানে গিয়েই বুঝতে পারলো আমার সিচুয়েশনটা কি ওখানে। ওই তো আমাকে বললো যে তুমি যখন ভাবছো নতুন কিছু করবে তাহলে এই বুটিকটাই করো, আমি তোমাকে হেল্প করব। এটার প্যারালালি একটা অন্য চিন্তা ভাবনা অবশ্য আছে আমাদের। কি গো, কি চিন্তা ভাবনা? দেখ, আমাদের এই সম্পর্কটা তো কেউ মেনে নেবে না, ভালোভাবে মেনে নেবে না, আর আমার মেয়ের কানে বিষ ঢালবে। তাই জন্যই আমরা ভাবছিলাম যে যদি বিদেশে সেটেল করি, ওখানে মেয়েটাও পড়াশোনা করতে পারবে, আর ওর চাকরি তো ওখানেই আছে। তুমি বিদেশে চলে যাবে? না না, এক্ষুনি যাব না, মানে এখনো তেমন কিছু ভাবিনি। দেখ, সবে তো এই ব্যবসাটা শুরু করেছি, অনেক টাকা ইনভেস্ট করেছি, দেখি আগে কিরকম কি হয় তারপর। আমি জানি তোরা আমার উপর অসন্তুষ্ট হচ্ছিস। ইন্দ্র চলে যাওয়ার পর এত তাড়াতাড়ি একটা সম্পর্কে খারাপ ভাবছো তো আমায়? একটুও খারাপ ভাবছি না, কিছুই ভাবছি না, বরং খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমরা। এতদিনে তুমি ফাইনালি একটা শান্তির জীবন পেলে সুচরিতা দিয়ে, এটা কি কম বড় কথা? সেই যেটা হওয়ার সেটাই হলো, একটু ঘুরিয়ে হলো। এই যা প্রথম দিনেই যদি প্রেমটা তোমার সঙ্গেই হয়ে যেত সঞ্জয় দার, তাহলে তোমাকে এতটা কষ্ট পেতে হতো না, তোমার জীবনটা অনেকটা সুন্দর হতে পারত। যাকে যেটা হওয়ার সেটা হয়েছে, তুমি এবার ভালো থাকো। হ্যাঁ গো সুচরিতা দি, সত্যি বলছি, এটা শুনে কিন্তু আমাদের সবার খুব আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছি আমরা। সঞ্জয় দা তোদের সঙ্গে একদিন মিট করবে বলছিল। তোরা কি ভাববি না ভাববি সেই ভেবে আর বলতে পারিনি, দেখাও করাতে পারিনি। যদি তোরা আমাকে ভুল বুঝে আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিস সেই ভয় বলতে পারিনি। দেখা করাবো একদিন, তবে একটা কথা বলতে পারি, অনেক বছর পর আমি আবার একটু ভালো আছি। সঞ্জয় খুব ভালো জানিস, খুব ভালো, খুব ভদ্র একজন মানুষ, আর এরকম একজন কেয়ারিং মানুষ। দেখিস তোদের খুব ভালো লাগবে দেখা হলে, আলাপ হলে। তোমরা দুজনে খুব ভালো থাকো গো, আর চলে যাও বিদেশে। সত্যি এই পচাবদ্ধ জায়গাটাতে আর থেকো না, কি হবে এখানে থেকে? এই তো দুদিন পরে তোমার মেয়েকে এই আশেপাশের লোকজন, তোমার পরিবারের লোকজন চারটে বাজে বাজে কথা বলবে, সেটা কি ভালো হবে বলো তো? কি দরকার? চলে যাও, আসবে মাঝে মাঝে। বলছি শোনো, আগে আমাদের একদিন সঞ্জয়দের সাথে মিট করা হতো, তারপর অন্য কথা। তুই ভালো আছিস শিমুল? বলতে নেই, এখন আর অতটা খারাপ নেই জানো তো সুচরিতা দি। পরাক্কেন এখন মনে হয় একটা অন্য মানুষ, এই মানুষটা বোধহয় ওর ভেতরে লুকিয়েছিল। আবার কখনো কখনো মনে হয় যে না, একটা নতুন মানুষ জন্ম নিয়েছে। এখন ওকে দেখলে আমার বড্ড মায়া হয়। আর জানো তো, এখন ওকে ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকার কথা ভাবতেও পারি না, মনটা কেমন যেন করে। একটা কথা জিজ্ঞেস করবো তোকে, তুই শতদ্রুকে একেবারেই ভুলে গেছিস না? একটা মানুষের প্রতি মায়া হওয়া মানে
একটা মানুষকে একটু ভালোবাসা মানে এই নয় যে আমি আরেকজনকে পুরোপুরি ভুলে যাব। তবে এটা ঠিক জানো তো, আমি যদি শতদ্রুর জীবনে যেতাম না, ওর জীবনটা একেবারে বেসামাল হয়ে যেত। আর তোমরা তো জানো ওর মা কোনোদিনই আমাকে অ্যাকসেপ্ট করতো না, কিছুই হতো না আমাদের। আর সত্যি কথা বলতে কি, আমি যদি না থাকতাম পরাগের কি হতো বলো তো? এই যে দেখো না, পরাগকে সুস্থ করে তুলছি, এর মধ্যে কিন্তু কোথাও একটা স্যাটিসফ্যাকশন আছে। আর শতদ্রুর সাথে যদি কিছু হওয়ার থাকতো, সেটা না প্রথমেই হতো। আর সেটা যদি হতো তাহলে আমার জীবনে এত ঝড়ঝাপটা আসতো না। সেটা তো হয়নি। বেচারা পরাগ, এখন সত্যি ওকে দেখে আমার মায়া হয় গো, খারাপ লাগে ওর জন্য। একটা মানুষ নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে, তার পুরোটা আমাকে সমর্পণ করেছে, তারপরে তোমরা বলো তো সে মানুষটাকে ছেড়ে চলে যাওয়া যায়? जो भी हो शिमूल, ये पराग के साथ जो तुम्हारे वापस पैचअप हो गया ना, इसमें আমরা बहुत खुश আছি। হ্যাঁ, वैसे खुशी का तो 2 रीजन আছে, सेलिब्रेट করতে হবে। चलो हम लोग कहीं घूमने चलते, क्यों? এই পুরী যাবি? দেখো, সে ঠিক আছে, কিন্তু মানে শুধু মেয়েরা মিলে কিন্তু এবার যাওয়া হবে না। পরাগকে ছাড়া আমি যেতে পারবো না। তাহলে সঞ্জয়কেও বলবো? একটা কথা বলি এখানে আমি এবার, বলছি আমাদের চারজনের তো একটা স্পেশাল ফ্রেন্ডশিপ আছে। আমরা 4টে মেয়ে, আমরা নিজেদের মতো করে একটা পৃথিবী তৈরি করেছিলাম, অন্যরকম একটা পৃথিবী। আমি অন্তত চাই না যে আমাদের চারজনের জগৎটা, আমাদের চারজনের পৃথিবীটা অন্য কারোর সঙ্গে শেয়ার হয়ে যাক। ঠিক বলেছো বিপাশা दी। সুচরিতা दी, তুমি না संजय दा के लिए कभी और चले जाओ, और शिमूल तुम भी पराग के साथ अलग से चले जाओ। एक ही दिन की तो बात আছে ना, खुद के लिए निकालो, हम लोग के लिए निकालो। अच्छा ठीक আছে, तुम लोग सोच के फिर बताना, क्यों? কি গো, শুয়ে আছো তুমি? তোমাকে কতবার বলেছি না স্কুল থেকে এসে যেন দেখি যে তুমি বইঠই কিছু পড়ছো, সারাক্ষণ শুয়ে থাকো কেন? ও শিমুল, তুমি এসেছো। শোনো, তোমাকে আমি একটা কথা বলি শিমুল, তুমি না খুব সাবধানে থেকো। হঠাৎ হঠাৎ এই কথা কেন বলছো তুমি? কেন বলছি জানো শিমুল, আমি আমার বাড়ির কাউকে তো বিশ্বাস করি না। আমার সব সময় মনে হয় আমার ভাইয়ের বউ এরা 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 তোমার ক্ষতি করে দিতে পারে। এই যে এরা তোমাকে বারবার করে বলছে, আমার মা তোমাকে বারবার করে বলছে তুমি থানাতে গিয়ে কেসটা উইথড্র করো, তুমি কেন করছো এটা? কেন ওদের কথা শুনছো? দেখো, আমি না কিছুই করতে পারিনি। আমি থানায় গিয়েছিলাম জানো তো, কিন্তু ওরা আমাকে বললো যে ওরা অলরেডি চার্জশিট জমা করে দিয়েছে, কোর্টে কেস উঠবে, তাই কিছুই হয়নি, মানে কিছুই করা যায়নি। ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। আমি তো গিয়ে পুলিশকে রিকোয়েস্ট করে এসেছিলাম। তোমার কেন মনে হচ্ছে গো যে আমার কেউ ক্ষতি করে দিতে পারে? কে আমার ক্ষতি করবে? শিমুল, আমার যেন মনে হচ্ছে পুলিশ যে সন্দেহটা করছে সেটা ঠিক। কি সন্দেহ করছে পুলিশ? ওই যে পুলিশ সন্দেহ করেছে যে তোমাকে আসলে পলাশ রায় অ্যাটাক করেছে। দেখো, এই কথাটা আমি কি করে বলি বলো তো? মানে আমি তো সত্যি ঠিক করে জানি না, আমার মনে হওয়া দিয়ে তো কিছু বলা যায় না, তাই না? যে আমাকে অ্যাটাক করেছিল, সে যেই পোশাক পরেছিল সেই পোশাকে সত্যি আমি তাকে চিনতে পারিনি। আর এদিকে পলাশ বলছে যে ওরা নাকি প্রতীক্ষার বাপের বাড়ি গিয়েছিল। সন্দেহের ভিত্তিতে তো কিছু করা যায় না, তাই না? আমার কাছে যদি প্রমাণ থাকতো আমি সত্যি ফাইট করতাম। 100% ওরাই গিয়েছিল শিমুল। তুমি কি করে জানলে? আমি আমার অনুমান। কি যে বলো তুমি পরাগ, অনুমান করে কিছু হয় বলো তো? প্রমাণ দরকার হয়।
মুখের কথা না কেউ কিছু বিশ্বাস করে না। শিমুল শোনো, তুমি তুমি একটু বসো না আমার পাশে, একটু এসো। কি হয়েছে? এসে বসো। আচ্ছা বসছি, বলো কি হয়েছে, তুমি বসো না এখানে। শোনো, আমার একটা কথা শুনবে? শিমুল, তুমি 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 আমাকে কথা দাও, এই বাড়িতে কেউ যদি তোমায় কিছু খেতে দেয় তুমি কিন্তু খাবে না। তুমি 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 নিজে রান্না করে খাবে। পরাগ, তুমি এতটা ভয় পাচ্ছ কেন বলো তো? আমার টেনশন হয়। কি নিয়ে টেনশন হচ্ছে তোমার? ও তুমি বুঝবে না। বুঝেছি, তোমার আমাকে নিয়ে টেনশন হয় তো? তোমার খালি মনে হয় যে পলাশ আমার ক্ষতি করে দিতে পারে, পলাশ আমাকে মেরে ফেলতে পারে। কিন্তু একটা কথা বলো তো পরাগ, ওর লাভটা কি আমাকে মেরে ফেলে? যে যে মারতে চায় সেই বলবে লাভ কি। আমি তো জানি না, কিন্তু শিমুল তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমার পাশে দাঁড়াবে কে বলো তো? জানি আমি, তাই আমিও বেঁচে থাকতে চাই জানো তো। এখন আমি ঠাকুরকে সবসময় মনে মনে বলি, ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখো, নিজের জন্য না কিন্তু আরেকজন মানুষের জন্য আমার বেঁচে থাকাটা খুব জরুরি। তুমি আমাকে ভালোবাসো শিমুল, আমি জানি তুমি ভালোবাসো না, তুমি আসলে আমাকে দয়া করো। আমি তোমার সঙ্গে যা যা করেছি সবকিছু ভুলে আমাকে ক্ষমা করে দিয়ে তুমি আমার কাছে এসেছো। প্রথম প্রথম তাই ছিল, কিন্তু আজ আর এই কথাটা বলতে পারি না। এখন আমার ভেতরে তোমার প্রতি অনেকটাই ভালোবাসা।